বলল, তুমি বরং কয়দিন বাড়ি থেকে ঘুরে আসো। তুমি এখানে থাকা তোমার জন্য এখন বিপজ্জনক। আমি আগামীকাল গ্রামে যাচ্ছি, আমার আম্মার মৃত্যুবার্ষিকী। ছোট বোনের মেট্রিক পরীক্ষার 1.5 মাস পর আরেক বোনের বিয়ে দেওয়ার কথা ভাবছি। 1.5-2 মাসের মতো গ্রামে থাকবো। এরপর এসে এই নেতাদের ব্যবস্থা করব। তোমাদের বর্ষের শিখা আছে না, বেশ সাহসী মেয়েটা। ওর মতো আরো কয়েকটা মেয়ে পাশে থাকলেই হবে। তুমি যাও এখন, দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করো। যতক্ষণ এখানে আছো একা চলাচল করো না। শিখাও তো মনে হয় হলেই থাকে, জি। ওর সাথে থেকো। কখনো কথা হয়নি। এখন তো ক্যাম্পাসে বোধহয়। আচ্ছা, বিকেলে আমি আবার আসবো, ওর সাথে কথা বলবো। আমি আসছি এখন। পদ্মফা। পদ্মজা তাকালো। মিঠি পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ভেজা কণ্ঠে বলল, অনেক ধন্যবাদ তোমাকে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বাঁচার সংগ্রামে ভীতু হলে চলে না মিঠি। ভেবেছিলাম জীবনটা শেষ হয়ে গেল বুঝি। কখনো এমন ভাববে না। বিপদে সামর্থ্য মতো যা পারো করবে। শরীরের শক্তি নিশ্চয়ই কম নয়, মনের জোরটা কম। সেই জোরটা বাড়বে। মনের জোর বাড়াতে টাকা লাগে না। কঠিন জীবন সহজ করে তোলার দায়িত্ব নিজেরই নিতে হয়। মিঠি মাথা তুলে তাকালো, একটু সরে দাঁড়িয়ে চোখের জল মুছল। এরপর বলল, দ্রুত ফিরবে পদ্মফা, আমরা আমাদের নিরাপত্তার যুদ্ধ নামবো। পদ্মজা হেসে বলল। ফিরবো, দ্রুত ফিরবো। গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটল। বাড়ির নামে আগে ছিল আমির ভিলা। বছর ঘুরতেই আমির বাড়ির নাম পাল্টে দিল পদ্মনীর। পদ্মজা জানালার কাঁচ তুলে বাইরে তাকালো। রাস্তাঘাটে মানুষজন কম, ঠান্ডা বাতাস, সূর্যের আলোয় একদমই তেজ নেই, যেন থুরথুরে বৃদ্ধ হয়ে গেছে। পদ্মজা আকাশ পানে তাকিয়ে 3টে প্রিয় মুখকে খোঁজে। চোখ দুটি টলমল করে ওঠে। কোথায় আছে তারা? আবার কবে হবে দেখা? পদ্মজা কাজ নামিয়ে দিল। রুমাল দিয়ে চোখের জল মুছে সিটে হেলান দিয়ে চোখ বুঝল। নিস্তব্ধ বিকেল, ঘন কুয়াশায় ঢেকে আছে অনন্তপুরের আটপাড়া। সেই নিস্তব্ধতা ভেঙে যায় নূপুর ধ্বনিতে। পূর্ণার চঞ্চল কাদামাখা দুটি পা দৌড়ে ঢুকে মোড়ল বাড়ি। পায়ের নূপুর চোরা রিনরিন ঝিনঝিন সুর তুলে ছন্দে মেতেছে। পরনে লাল টুকটুকে শাড়ি, আঁচল কোমরে গোজা। শাড়ি গোড়ালির অনেক উপরে পড়েছে। বাড়িতে ঢুকেই চেঁচিয়ে ডেকে উঠল, বড় আম্মা ও বড় আম্মা। বাসন্তী রান্নাঘর ছেড়ে দৌড়ে আসেন। হাতের চুড়িগুলো ঝনঝন করে ওঠে। মুখে বয়সের ছাপ পড়েছে, তাও কিঞ্চিত। পূর্ণাকে এভাবে হাঁপাতে দেখে প্রশ্ন করলেন, বাড়িতে ডাকাত পড়ছে? আপার চিঠি। পূর্ণা হাতের খামটা দেখিয়ে বলল। আপার চিঠি শুনে প্রেমা বেরিয়ে আসে ঘর থেকে। সে পড়ছিল, ওড়না দিয়ে ঘোমটা টানা। ষোড়শী মনে বিন্দুমাত্র আগ্রহ নেই, সবার চেয়ে আলাদা হয়েছে। খুব ভীতু এবং লাজুক সে। পূর্ণা বড় বোন হয়ে সারাদিন বনে বাজারে ঘুরে বেড়ায়, আর সে ঘরে বসে পড়ে, বাড়ির কাজ করে, স্কুলে যায়। পদ্মজার কথা মতো প্রতিদিনের রুটিন অনুসরণ করে। সে বলল, কি বলছে আপা? চিঠি দাও। পূর্ণা কপাল কুঁচকে বলল, তোর পড়তে হবে না, বলছে মাঘ মাসের 19 তারিখ আসছে, অনেকদিন থেকে যাবে। আজ কত তারিখ? প্রশ্ন করলেন বাসন্তী। পূর্ণা কাঁদো কাঁদো হয়ে বলল। 19শে মাঘ। বাসন্তীর চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। বিস্ফোরিত কণ্ঠে বললেন, আজই? বিকেল তো হয়ে গেছে। পূর্ণা অস্থির হয়ে বাসন্তীর কাছে দৌড়ে আসে। 2 হাতে ধরে করুণ স্বরে বলল, তাড়াতাড়ি সালোয়ার কামিজ বের করো, আমার এই রূপে দেখলে একদম মেরে ফেলবে আপা। বাসন্তী আরো করুণ স্বরে বললেন, মা, আমি আগে আমার রূপ পাল্টাই, আমি তোমারটা খুঁজে নাও। কথা শেষ করেই বাসন্তী ঘরের দিকে যান। বুক দুরু দুরু কাঁপছে। পরনে ঝিলমিল ঝিলমিল করছে টিয়া রঙের শাড়ি। 2 হাতে 3 ডজন চুড়ি, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক। এই অবস্থায় পদ্মজা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তিনি সাজগোজ পূর্ণার কথাই ছেড়ে দিয়েছিলেন। এরপর পূর্ণার কথাই দুজন মিলে আবার শুরু করেছেন। পদ্মজা 1-2 দিনের জন্য প্রতি শীতে বাড়ি আসে, তখন সব রং বেরঙের জিনিস লুকিয়ে রাখা হয়। পূর্ণা চিঠি প্রেমার হাতে দিয়ে ঘরে যায়। ট্র্যাঙ্ক
খুলে সাদা কালো রঙের সালোয়ার কামিজ দ্রুত পরে নেয়। হাতের ছুরি খুলতে গিয়ে কয়টা ভেঙে যায়। অন্যবার 2-3 দিন আগে চিঠি আসে, আর আজ যেদিন পদ্মজা আসছে সেই দিনই চিঠি আসতে হলো। 10 দিন আগে চিঠি পাঠিয়েছে পদ্মজা, ডাকঘর থেকেই দেরি করেছে। পূর্ণা মনে মনে ডাকঘরের কর্মচারীদের গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করছে। সে দ্রুত জুতা পরে বারান্দায় আসে, প্রেমাকে তাড়া দিল। জলদি পানি নিয়ে আয়। প্রেমার বেশ লাগছে, সে মনে প্রাণে দোয়া করছে পদ্মজা এখনই এসে যাক আর দেখুক পূর্ণার সাজগোজ। কিন্তু প্রকাশ্যে পূর্ণার আদেশ রক্ষার্থে কলসি নিয়ে কলপারে গেল। পূর্ণা মনে মনে আয়তুল কুরসি পড়ছে। এই বুঝি পদ্মজা এসে গেল। গতবার মার তো খেয়েছেই, তার সাথে পদ্মজা রাগ করে 3 মাস চিঠি লেখেনি। বাতাসের বেগে পাতায় মর্মর আওয়াজ হচ্ছে, আর পূর্ণার মনে হচ্ছে এই তো তার রাগী আপা হেঁটে আসছে। না, পানির জন্য অপেক্ষা করা যাবে না। পূর্ণা কলপারে ছুটে যায়, কলসি থেকে পানি নিয়ে পায়ের কাদা, ঠোঁটের লিপস্টিক ধুয়ে ফেলে, কপালের টিপ খুলে কলপারের দেওয়ালে লাগিয়ে রাখে। হাতের ছুরি, গলার হার, কানের বড় বড় দুল ট্রাঙ্কের ভেতর রেখে এসেছে। পায়ের দিকে আবার চোখ পড়তেই সে আঁতকে উঠল। নুপুর চোরা হাঁটার সময় অনেক আওয়াজ তোলে, এরকম নুপুর পরা নাকি ইসলামে নিষিদ্ধ। আবার দৌড়ে গেল ঘরে। দৌড়ানোর সময় বারবার হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিচ্ছিল। নুপুর দুটো খুলে ট্যাঙ্কের ভেতর রেখে দিয়ে মাটিতে ধপ করে বসে লম্বা করে নিঃশ্বাস নিল, বিড়বিড় করে বলল। বাচ্চা গেল। এরপর হাঁটুতে থুতনি রেখে মিষ্টি করে হাসলো। আজ তার আপা আসবে, তার জীবনের সবচেয়ে দামি এবং ভালোবাসার মানুষটা আসবে। ঈদের আনন্দের চেয়েও বেশি এই আনন্দ। পূর্ণা মাথায় ঘোমটা টেনে রান্নাঘরে যায়। প্রায় বছর খানেক পর আবার রান্নাঘরে ঢুকেছে সে। বাসন্তী সাদা রঙের শাড়ি পরেছেন, তাড়াহুড়ো করে এটা ওটা রাঁধছেন। পূর্ণা সাহায্য করার জন্য হাত বাড়ালো। বাসন্তী বললেন, তুমি তোমারটা খুঁজে নাও। প্রান্তরে বল গিয়ে লাল রঙের দাগ দেয়া রাজহাঁসটা ধরতে। পূর্ণা চুলায় লাকড়ি আর একটা দিয়ে লাহারি ঘরের দিকে যায়। প্রান্তকে লাহারি ঘরেই বেশি পাওয়া যায়। প্রেমা পদ্মজার জন্যে হেমলতার ঘরটা গুছাচ্ছে। ইট পাথরের শহরের সবই কৃত্রিম। কৃত্রিমতা ছেড়ে ছাওয়াই ঘেরা মায়ায় ভরা গ্রাম। আঁকা বাঁকা বয়ে চলা নদী, খাল, সবুজ শ্যামল মাঠের প্রাকৃতিক রূপ দেখে তৃষ্ণার্ত নয়নের পিপাসা মেটাতে গিয়ে পদ্মজা আবিষ্কার করলো তার চোখে খুশের জল। সবে মাত্র অনন্তপুরের গঞ্জের সামনে ট্রলার পৌঁছিয়েছে। ট্রলারটি হাওলাদার বাড়ির। আলমগীর ও মগা উপস্থিত রয়েছে। তারা দুজন ট্রলার নিয়ে রেল স্টেশনের ঘাটে অপেক্ষা করছিল। আমির পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়াতেই পদ্মজা বলল, ইচ্ছে হচ্ছে জলে ঝাঁপ দিই। আমির আঁতকে উঠল। কেন? পদ্মজা আমিরের দিকে তাকিয়ে মৃদু হাসলো, এরপর বলল, অল্পতে ভয় পেয়ে যান কেন? বলতে চেয়েছি অনেক দিন পর চেনা নদীর জল দেখে জল ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে, ডুব দিতে ইচ্ছে হচ্ছে। আমির এক হাতে পদ্মজার বাহু চেপে ধরে নিজের সাথে মিশিয়ে বলল। তাই বলো। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমিরের গাল ভর্তি দাড়ি, ঘন হয়েছে খুব। চোখের দৃষ্টি গাঢ় তীক্ষ্ণ। 35 বছরের পুরুষ, অথচ একটা সন্তান নেই। বাবা ডাক শুনতে পারে না। মানুষটার জন্য দুঃখ হয়। পদ্মজা গোপনে দীর্ঘশ্বাস ছাড়লো। আজান পড়ছে। ট্রলার মোড়ল বাড়ির ঘাটে ভিড়ে প্রথমে পদ্মজার চোখে পড়ে রাজহাঁসের ছুটে চলা। ঝাঁক ঝাঁক রাজহাঁস দৌড়ে বাড়ির ভেতর ঢুকছে। হাঁসের প্যাক প্যাক শব্দে চারিদিক মুখরিত। ট্রলারের শব্দ শুনে পূর্ণা, প্রেমা, প্রান্ত ছুটে আসে ঘাটে। আগে আগে আসে পূর্ণা। পদ্মজা প্রথম সিঁড়িতে পা রাখতেই পূর্ণা জান ছেড়ে ডেকে ওঠে। আপা। পূর্ণাকে এভাবে ছুটে আসতে দেখে পদ্মজা ভয় পেয়ে যায়, সাবধান করে। আস্তে পূর্ণা। বলতে বলতেই সিঁড়িতে পূর্ণার পা পিছলে গেল। পদ্মজা দ্রুত আঁকড়ে ধরে। এখনই অঘটন ঘটে যেত। পদ্মজা পূর্ণাকে ধমক দিতেই প্রস্তুত হয়, তখনই পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজাকে। বুকে মাথা রেখে হাঁপাতে হাঁপাতে উচ্চারণ করলো, আপা, আমার আপা।
পদ্মচার বুক বিস্মিত ভালো লাগায় ছেয়ে গেল। মৃদু হেসে পূর্ণাকে কিছু বলার জন্যে আবার প্রস্তুত হয়। তখন প্রেমা প্রান্ত এসে জড়িয়ে ধরল। পদ্মচার টাল সামলাতে না পেরে শেষ সিঁড়ি থেকে নদীর জলে পড়ে যাচ্ছিল। ট্রলারের আগায় দাঁড়িয়ে থাকা আমির দুই হাতে দ্রুত পদ্মচাকে আঁকড়ে ধরে তার খুঁটি হলো। পদ্মচা চোখ খেঁচে ফেলে। যখন বুঝতে পারল সে পড়েনি, তার ভাই বোনেরাও পড়ে যায়নি, তখন চোখ খুলল। ঘাড় ঘুরিয়ে তার সহকর্মীর মুখ দেখে হাসলো। এরপর সোজা হয়ে দাঁড়ালো। পূর্ণা প্রেমা হেঁচকি তুলে কাঁদছে। খুশিতে কেউ এভাবে কাঁদে? তবে পদ্মচার ভালো লাগছে। বাসন্তীকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে পদ্মচা তার ভাই বোনদের বলল। আমাকে বাড়িতে ঢুকতে দিবি না তোরা? পূর্ণা চোখের জল মুছতে মুছতে বলল। চলো। পদ্মজা সিঁড়ি ভেঙে বাসন্তীর সামনে এসে দাঁড়ালো। সাদা রঙের শাড়ি পরে ছলছল চোখে তাকিয়ে থাকা এই মানুষটার প্রতি পদ্মজার অনেক ঋণ। হেমলতা মারা যাওয়ার 6 মাসের মাথায় মোর্শেদ পৃথিবী ছাড়েন। শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। ফেলে যান কিশোরী 2 মেয়ে, বউ এবং এক ছেলেকে। অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, সংসার চলে না। আমির সাহায্য করতে চেয়েছিল, পদ্মচার আত্মসম্মানে লাগে। সে কিছুতেই স্বামীর টাকায় বাবার বাড়ির সংসার চালাবে না। নিজেরও কাজ করার উপায় ছিল না। এমতো অবস্থায় বাসন্তী চাইলে ফেলে চলে যেতে পারতেন, কিন্তু চাননি। এক পরন্ত বিকেলে পদ্মচাকে বললেন। নকশি কাঁথা সেলাই করতে পারি আমি, শখে সেলাই করতাম। 2-3 জন পয়সা দিয়ে কিনতে চাইতো, টাকার দরকার ছিল না, তাই বিক্রি করিনি। তুমি বললে আমি নকশি কাঁথাগঞ্জে বেচার চেষ্টা করতাম। পদ্মজা সেদিন অবাক হয়ে তাকিয়েছিল। বাসন্তী ছুটে ঘরে যান, একটা নকশি কাঁথা নিয়ে আসেন। পদ্মজাকে দেখান। অসম্ভব সুন্দর হাতের কাজ। আমির নকশি কাঁথা দেখে মুগ্ধ হলো। সঙ্গে সঙ্গে বলল। বড় ভাইয়া যখনই ঢাকা যাবে নকশি কাঁথা দিয়ে দিবেন। শহরে নকশি কাঁথার চাহিদা রয়েছে অনেক। আপনাদের সমস্যা কিছুটা হলেও ঘুচে যাবে। এক কাজ করলেই তো পারেন, আরও 2-3 জনকে নিয়ে নকশি কাঁথা বানানো শুরু করেন, তাহলে অনেকগুলি হবে। তাদের পারিশ্রমিক দিয়ে দিবেন। ঢাকা বিক্রির পর দ্বিগুণ টাকা আসবে। এই প্রস্তাবে পদ্মজা অমত করল না। সেদিন থেকে বাসন্তী 2 হাতে দিনরাত পরিশ্রম করছেন। পূর্ণাকে ম্যাট্রিক অবধি পড়ালেন। প্রেমা প্রান্তকে এখনো পড়াচ্ছেন। পূর্ণার যে কোনো আবদার পূরণ করে চলেছেন। বাসন্তীর পা ছুঁয়ে পদ্মজা সালাম করল। এরপর বলল। কেমন আছেন আপনি? ভালো আছি মা, তুমি জামাই বাবা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের চেয়ে শুকিয়েছেন, ত্বক ময়লা হয়েছে। নিজের যত্ন নেওয়া ভুলে গিয়েছেন। বাসন্তী চোখ নামিয়ে হাসেন। এক হাতে নিজের মুখশ্রী ছুঁয়ে বলল। সেই বয়স কি আর আছে? বিধবা মানুষ। পূর্ণা খুব জ্বালায়, তাই না? বাধ্য করে রঙিন শাড়ি পরতে, সাজতে। বাসন্তী চমকে তাকালেন। পদ্মজা হাসছে। পূর্ণা মাথায় ব্যাগ নিয়ে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। আহ্লাদি হয়ে অভিযোগ করল। আপা, তুমি নাকি মুচির সাথে আমার বিয়ে দিতে এসেছো? পদ্মজা হাসি প্রশস্ত হয়। আমিরের দিকে তাকিয়ে এরপর পূর্ণার দিকে তাকালো। বলল। কে বলেছে তোর ভাইয়া? পূর্ণা আমিরকে ভেঙচি কেটে পদ্মজাকে বলল। আর কে বলবে শুনি? আপা, আমি মুচি বিয়ে করব না। আমার ফর্সা চকচকে জামাই চাই, ব্যাস। মগা পূর্ণাকে রাগানোর জন্য বলল। মেট্রিক ফেল করা ছেড়িরে ধরা চামাই হাঙ্গা করব না? পূর্ণা কিরমির করে তাকালো। পদ্মজা পূর্ণার গাল টেনে দিয়ে বলল। আচ্ছা, এইসব নিয়ে পরে আলোচনা হবে। অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ, বাড়িতে চল। তারপর 2 হাতে 2 বোন ভাইকে জড়িয়ে ধরে বাড়ির উঠানে পা রাখে সে। সতেজ হয়ে জামাকাপড় পাল্টে নেয় আমির ও পদ্মজা। এরপর রাজহাঁস ভুনা আর গরম গরম ভাতের ভোজন হয়। আলমগীর মগাও ছিল। আলমগীর বাড়ি ফেরার আগে আমির পদ্মজাকে বলে যে, আগের স্মৃতি আর কতদিন বুকে রাখবি তোরা? দাদু মরার পথে, চাচি আমা আত্মার গ্লানি আর তোদের না দেখা শোকে শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে। এবার অন্তত বাড়িতে আসিস, অনুরোধ রইল আমার। পদ্মজা, তুমি আমিরকে বুঝিও। পদ্মজা আশ্বস্ত করে বলল। এবার বাড়ির সবাইকে গিয়ে দেখে আসব। আপনি নিশ্চিন্তে যান। অপেক্ষায় থাকবো। আসবো ভাইয়া, বলল পদ্মজা। আলমগীর মগা চলে গেল। আমির পদ্মজাকে বলল। আমি যাব না। এবার যাওয়া উচিত। অনেক তো হলো, 4 বছর কেটেছে।
ভয়ঙ্কর রাতটা আজীবন বুকে তাজা হয়ে থাকবে। তাই বলে সম্পর্ক ছিন্ন করতে পারি না। ইসলামে সম্পর্ক ছিন্ন করা হারাম। ওই বাড়িতে গেলে আমার দম বন্ধ কর, কষ্ট হয় পদ্মজা। সে তো আমারও হয়, কিন্তু আম্মার কথা খুব মনে পড়ে। আম্মার তো কোনো দোষ ছিল না, তবুও শাস্তি পাচ্ছেন। ছিল দোষ? যে আসল দোষী তার দেখা আজও পেলাম না, অথচ যিনি দোষী না তিনি সবার চোখে দোষী। আম্মা সেদিন কেন ঘুমিয়ে পড়েছিলেন? এটাই আম্মার দোষ? জোর করে ঘুম আটকে রাখা যায়? আমরা আগামীকাল যাচ্ছি, এটাই শেষ কথা। পদ্মজা। আমিরের বাকি কথা পদ্মজা শুনল না। সে হেমলতার ঘরের দিকে এগোলো। হেমলতার ঘরের দরজা খুলতেই অদ্ভুত একটা অনুভূতি হয়। শিহরিত হয়ে কেঁপে ওঠে সে। 6 বছর আগের মতোই সব, নেই শুধু মা। পদ্মজা ধীর পায়ে ঘরে ঢোকে। আলমারি খুলে হেমলতার শাড়ি বের করে ঘ্রাণ শোকে, বুকের সাথে জড়িয়ে রাখে। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে মাটিতে। হাউমাউ করে কান্নাটা আসে না অনেক দিন। কষ্টগুলো চেপে থাকে বুকের ভেতর। পূর্ণা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। সে তার আপাকে দেখছে। পদ্মজা বারবার নাক টানছে। অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে মায়ের শাড়ি, যেন সে শাড়ি না, তার মাকেই চুমু দিচ্ছে। পূর্ণার মন ব্যথায় ভরে ওঠে। তার কি মায়ের জন্য কষ্ট হচ্ছে, নাকি আপার কান্না দেখে কষ্ট হচ্ছে? জানে না পূর্ণা, শুধু উপলব্ধি করছে তার কান্না পাচ্ছে। কান্নার শব্দ শুনে পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। পূর্ণাকে কাঁদতে দেখে দ্রুত চোখের জল মুছে হাতের শাড়ি আলমারিতে রাখলো। এরপর পূর্ণাকে ডাকলো, আয় এদিকে। পূর্ণা ফোপাতে ফোপাতে এগিয়ে আসে। পদ্মজা বিছানায় বসলো। পূর্ণা পদ্মজার কোলে মাথা রেখে কাছুমাছু হয়ে শুয়ে পড়ল। পদ্মজা বলল, বয়স 21-এর ঘরে, মনটা তো সেই 14-15 বছরেই পড়ে আছে। পূর্ণা পদ্মজার এক হাত মুঠোয় নিয়ে বলল, আমার খুব কান্না পাচ্ছে। কাঁদিস না, ঠেলে ঠুলে বেরিয়ে আসছে তো। থামানোর চেষ্টা কর। থামছে না, তুই তো আরো কাঁদছিস। বেরিয়ে যাচ্ছে তো। পদ্মজা ঠাস করে পূর্ণার গালে থাপ্পড় বসালো। সঙ্গে সঙ্গে পূর্ণার কান্না থেমে যায়। চোখ বড় বড় করে তাকায়। পদ্মজা আওয়াজ তুলে হেসে ওঠে। পূর্ণা দ্রুত উঠে বসে। হাত ছাড়তে ছাড়তে হেসে বলল, থেমে গেছে। পদ্মজার হাসি বেড়ে গেল। মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করে। হাসির ঠেলায় চোখে জল চলে আসে। পূর্ণা কান্না নিয়ন্ত্রণ করতে পারে না। থামাতে বললে আরো বেড়ে যায়। ব্যাপারটা যে কেউ উপভোগ করে। প্রেমা ঘরে ঢুকে অভিমানী কণ্ঠে বলল, আমাকে ছাড়া কি নিয়ে কথা বলে হাসা হচ্ছে? পদ্মজা হাসতে হাসতে বলল। পূর্ণা কাঁদছিল, থামাতে পারছিল না। প্রেমা হেসে বিছানায় উঠে বসে। 2 পা ভাঁজ করে বসে বলল, বড় আপা, ছোট আপা নামাজ পড়ে না। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কি রে, তুই নামাজ পড়িস না কেন? চিঠিতে তো বলিস অন্য কথা। পূর্ণার ইচ্ছে হচ্ছে প্রেমাকে লবণ মরিচ দিয়ে ক্যাচক্যাচ করে কাঁচা আমের মতো কামড়ে খেতে, কিন্তু এখন পরিস্থিতি সামলাতে হবে। সে পদ্মজাকে বোঝানোর চেষ্টা করলো। আপা বিশ্বাস করো, শুধু এক ওয়াক্ত পড়িনি। আর আর প্রেমাকে আমি আমার চুড়ি দেইনি বলে। মিথ্যে বলবি না, কতবার বলেছি মিথ্যে কথা ছাড়তে। সত্য স্বীকার কর, কিসের কাজ তোর? পড়ালেখা ছেড়েছিস 4 বছর, মেট্রিকটা আবার পড়লি না। বিয়ে করতে চাস না বলে বিয়ের জন্য জোর করিনি। তার মূল্য এইভাবে কথা না শুনে দিবি? এটা তো আমারও কথা না, যিনি সৃষ্টি করেছেন ওনার আদেশ। পূর্ণা মাথা নত করে রাখে। পদ্মজা বিছানা থেকে নামতে নামতে বলল, ঘুমাবো না তোদের সাথে। প্রেমা আর্তনাদ করে উঠল। আপা, আমার দোষ কি? পূর্ণা পদ্মজার কোমর জড়িয়ে ধরে। কিছুতেই যেতে দিবে না। পদ্মজা বলল, ছাড় বলছি। পূর্ণা আকুতি করে বলল, যেও না, এখন থেকে প্রতিদিন পড়বো, সত্যি বলছি। বলল পদ্মজা। সত্যি। পদ্মজা বিছানায় পা তুলে বসলো। পূর্ণা আর চোখে প্রেমাকে দেখলো। দৃষ্টি দিয়ে যেন হুমকি দিল। আমারও দিন আসবে। গ্রামে আসলে
আমির প্রান্তর সাথে ঘুমায়। পদ্মজাকে তার বোনদের সাথে ছেড়ে দেয়। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। দুই বোনকে নিয়ে শুয়ে পড়ে পদ্মজা। কত কত গল্প তাদের। পদ্মজা শুধু শুনছে আর হাসছে। প্রেমার মুখ দিয়ে সহজে কথা আসে না। পদ্মজা আসলে কথার ঝুড়ি নিয়ে বসে। পূর্ণা নিজের বিয়ে নিয়ে বেশি কথা বলছে, পরিকল্পনা করছে। তখন প্রেমা ব্যঙ্গ করে বলল, ছোট আপার লজ্জার লেশ মাত্র নেই। তখন পূর্ণা খেপে গিয়ে বলল, তুই যে প্রান্তরে বলেছিলি শহরে গিয়ে সাহসী পুলিশ বিয়ে করবি, আমি কাউকে বলেছি তোর লজ্জা নেই? প্রেমা লজ্জায় জবথব হয়ে যায়। তার বড় আপার সামনে ছোট আপা কি বলছে, লজ্জায় কান দিয়ে ধোঁয়া বেরোতে থাকে। পদ্মজা হাসলো, প্রেমাকে বলল, সত্যি তো, লজ্জার কিছু নেই। অভিভাবকদের নিজের পছন্দ জানানো উচিত। তোর বিয়ে পুলিশের সাথেই হবে, আর পূর্ণার বিয়ে হবে পূর্ণার ইচ্ছে মতো। পদ্মজার কথায় পূর্ণা ভারী খুশি হলো। সে আবেগে আপ্লুত হয়ে বলল, নায়কের মতো জামাই চাই, একদম লিখন ভাইয়ের মতো। ও আপা জানো, লিখন ভাইয়া এখানে শুটিং করতে আসছে, 1 সপ্তাহ হলো। পদ্মজা জানতে চাইলো, মতো কার বিয়ে? সাতগাঁয়ের হান্নান চাচার বাড়ি, বিশাল বড় টিনের বাড়ি। পদ্মজা চুপ হয়ে গেল। এই মানুষটা শুধুমাত্র তার স্মৃতি, কিন্তু মানুষটার জীবনের পুরোটা জুড়ে সে। এই তো 5 আগে পদ্মজা পত্রিকা পড়তে বসেছিল। 3য় পৃষ্ঠায় লিখন শাহের ছবি, সাথে উপরে শিরোনাম দেখে বেশ অবাক হয় পদ্মজা। শিরোনামে লেখা লিখন শাহর পদ্মফুল। পদ্মজা আগ্রহ নিয়ে প্রতিটি লাইন পড়ে। সাংবাদিক লিখনকে প্রশ্ন করেছেন। লিখন জানিয়েছে, সে যখন আসবে জানাতে আমার বাধা নেই। সে পদ্মফুল আমার 27 বছরের কঠিন মনে তোলপাড় তুলে দিয়েছিল। সেই তোলপাড়ে তানো বুকের ভেতর আজও হয়। সেই ফুলের সুবাস নাকে আজও লেগে আছে, শুধু আমি তাকে জয় করতে পারিনি। লিখন শাহর সাক্ষাৎকারের কথোপকথন বেশ তোলপাড় তোলে ঢাকায়। এরকম একজন সুদর্শন পুরুষকে কোন নারী অবহেলা করেছে, তা নিয়ে মানুষের কত জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনা। পদ্মজার অস্বস্তি হয় খুব। পূর্ণা পদ্মজাকে মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, ঘুমিয়ে গেলে আপা? না, তারপর বল। নিস্তরঙ্গ গলায় বলল পদ্মজা। চিচি পোকার ডাক, শিয়ালের ডাক ভেসে আসছে কানে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, তবুও কথা শেষ হচ্ছে না পূর্ণা প্রেমার। পদ্মজাও মানা করছে না, বরং অবাক হচ্ছে তার বোনেরা কত কথা লুকিয়ে রেখেছে তার জন্য। কাক ঢাকা ভোর, ঘন কুয়াশায় চারপাশ ডুবে আছে। বাতাসের বেগ বেশি, ঠান্ডায় ঠোঁট কাঁপছে। পদ্মজার পরনে দামি গরম সোয়েটার, আবার শালও পড়েছে। বাসন্তী সুতি সাদা শাড়ি পরে রান্না করছেন, মাঝে মাঝে কাঁপছেন। পদ্মজা দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকলো। বাসন্তী পদ্মজাকে দেখে হেসে বললেন, কিছু লাগবে? পদ্মজা খেয়াল করে দেখলো বাসন্তীর মুখটা ফ্যাকাশে, ঠান্ডায় এমন হয়েছে। সে শক্ত করে প্রশ্ন করলো, আপনার শীতের কাপড় নেই? বাসন্তী হেসে বলল, আছে তো। তাহলে এইভাবে শীতে কাঁপছেন কেন? নামাজ পড়ে ঘুমিয়ে পড়তেন, বয়স হয়েছে তো। যান ঘরে যান। ভাত বসিয়েছি। আমি দেখব। সারা রাত তো সজাগ ছিলে আম্মা, তুমি ঘুমাও, আমি রাতে ঘুমিয়েছি। তাহলে সোয়েটার পরে আসেন। বাসন্তী মাথা নত করে বসে রইলেন। পদ্মজা বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে। এরপর নিজের গায়ে শাল বাসন্তীর গায়ে দিয়ে বলল, নিজের জন্য কিছু কেনা উচিত। পূর্ণা বয়সে বেড়েছে, বুদ্ধিতে না। ও পারে না কিছু সামলাতে, শুধু আবদার করতে পারে। যতদিন বেঁচে আছেন নিজের যত্ন নিন। আমি ঘরে যাচ্ছি। পদ্মজা রান্নাঘর ছেড়ে বারান্দার গ্রিলে ধরে বাইরে তাকালো। কুয়াশার চোনে বাড়ির গেটটাও দেখা যাচ্ছে না। সে ঘুরে দাঁড়ালো ঘরে ঢোকার জন্য। তখন মনে হলো উঠানে কে যেন দাঁড়িয়ে আছে। পদ্মজা আবার ঘুরে তাকালো, দেখতে পেল তার শাশুড়ি ফরিনাকে। তীর্থের কাকের মতো তাকিয়ে আছে। শুকিয়েছে খুব বেশি, গায়ে লাল সাদা রঙের মিশ্রণের শাড়ি। ফরিনার চারপাশে উড়ো কুয়াশা। কুয়াশার দেওয়াল ভেদ করে যেন তিনিই শুধু আসতে পেরেছেন। পদ্মজা হন্তদন্ত হয়ে বের হলো। কাছে এসে দাঁড়াতেই বুকটা হু হু করে উঠল। ফরিনা পদ্মজাকে দেখে কেঁদে দিলেন। পদ্মজা ফরিনার খুব কাছে এসে দাঁড়ালো, পা ছুঁয়ে সালাম করলো। এরপর ফরিনার ঠান্ডা 2 হাত ধরে বলল, এত সকালে কেন আসতে গেলেন? আমরাই তো যেতাম। এত রাগ তোমার? না আম্মা, আপনার প্রতি কোনো রাগ নেই আমার। 8 মাস আপনি আমার যে যত্ন নিয়েছেন মায়ের অভাব বোধ করিনি।
মনে হয়েছিল আমার মা ছিল আমার পাশে। তাইলে ক্যারে যাও না আমার কাছে? আমারে সাইরা কেন মুখ ফিরাইয়া নিছো আমার থাইকা? উনি পাগল। আম্মা আপনি কেমন আছেন? দেখে বোঝা যাচ্ছে ভালো নেই। আমার বিশ্বাস করুন, আপনার প্রতি আমার রাগ নেই। ওই বাড়িটা দেখলে খুব কষ্ট হয় আম্মা, খুব যন্ত্রণা হয়। এই জন্য যাই না। আপনাকে অনেকবার চিঠি লিখেছি যেন ঢাকা গিয়ে কয়েকদিন থেকে আসেন। গেলেন না কেন? ফরিনা অবাক হয়ে বললেন, আমার কাছে কোনো সিডি আসে নাই। সে কি? আমি তো এই 4 বছরে 6টা চিঠি লিখেছি আপনার নামে, পাঠিয়েছিও। আমি তো পাই নাই। ফরিনা চিন্তিত হয়ে পড়লেন। পদ্মজা বলল, আচ্ছা, এ ব্যাপারে কথা বলবো ওনার সাথে। আমি যখন আম্মার কবর জিয়ারত করতে আসি তখনও তো এসে আমাকে আর ওনাকে দেখে যেতে পারতেন আম্মা। তোমরা বাড়িতে যাও না বইলা আমি ভাবছি আমারে ঘেন্না করো তোমরা, তাই সামনে আইতে পারি নাই। আমার জন্য আমার নাতিটা। ফরিনা হু হু করে কেঁদে উঠলেন। পদ্মজার চোখ ছলছল করে উঠল। সে ফরিনাকে বলল, আপনার জন্য কিচ্ছু হয়নি আম্মা, আপনি এভাবে ভাববেন না। কান্না থামান। যতই বলো মা, কান্না থামাবে না। 4 বছর ধরে এইভাবে কাঁদছে। মজিদের কণ্ঠস্বর শুনে পদ্মজা দ্রুত ঘুমটা টেনে দিল। মজিদকে সালাম করে বলল, ভালো আছেন আব্বা? এই তো আছি কোনো মতে। আম্মা আপনি কান্না থামান, আমার খারাপ লাগছে। ফরিনা আঁচল দিয়ে চোখের জল মুছলেন। এরপর বললেন, আমার বাবু কই? না ভেতরের ঘরে ঘুমাচ্ছে, ডেকে দিচ্ছি। না থাক, ঘুমাক। পদ্মজা শ্বশুর শাশুড়িকে সদর ঘরে নিয়ে আসে। আস্তে আস্তে সবার ঘুম ভাঙে। আমির যত চাই বলুক, মাকে দেখেই নরম হয়ে যায়। জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো। মজিদ ছেলে আর ছেলের বউকে ছাড়া কিছুতেই বাড়ি যাবেন না। কম হলেও 4-5 দিন থেকে আসতে হবে। অবশেষে আমির রাজি হলো। প্রেমার সামনে পরীক্ষা, তাই প্রেমাকে সাথে নিল না। বাসন্তী প্রেমা প্রান্ত বাড়িতে রয়ে যায়, পূর্ণার সাথে যায়। হাওলাদার বাড়ির গেট পেরিয়ে ভেতরে পা দিতেই পদ্মজার সর্বাঙ্গ অদ্ভুতভাবে কেঁপে ওঠে। সূর্য ওঠেনি, দমকা বাতাস হচ্ছে। সেই বাতাসে শা শা শব্দ হচ্ছে। মাথার উপর দিয়ে বাজ পাখি উড়ে যায়। সেই পাখির ডাক অদ্ভুত হাহাকারের মতো, যেন মনের চেপে রাখা কষ্ট ও ক্ষোভ নিয়ে কেউ আত্মচিৎকার করছে। নাকি এটা নিছকে পদ্মজার ভাবনা? চারিদিকে চোখ বোলাতে বোলাতে আলোকঘর পেরিয়ে অন্তর্মহলের সামনে এসে দাঁড়ালো সে। 4 বছর পূর্বেই তো এখানে এই জায়গাটায় তার আদরের 3 মাসের কন্যা পারিচার রক্তাক্ত লাশ পড়েছিল। পদ্মজার বুক কেমন করে উঠল, বুকে হাত রেখে দাঁড়িয়ে পড়ে। আমির উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে। খারাপ লাগছে? পদ্মজা স্বাভাবিক হয়ে বলল, না। থামলো, নিঃশ্বাস নিল, এরপর বলল, পূর্ণাকে দেখুন কেমন পাগল। আমির সামনে তাকালো। পূর্ণা মাথার উপর ব্যাগ নিয়ে সবার আগে বড়ই খেয়ে খেয়ে কোমর দলিয়ে হেঁটে যাচ্ছে। অন্দরমহলের সামনে এবং আলোক ঘরের পেছনের মধ্যেখানে টিউবওয়েল বসানো হয়েছে। হেমন্তকালে ধান কাটা হয়েছে, তখন কামালারা আলোক ঘরে থেকেছে। তাদের জন্যেই এই টিউবওয়েল বসানো হয়েছিল। টিউবওয়েলের চারপাশে গোল করে সিমেন্ট দিয়ে মেঝেও করা হয়েছে। সব মিলিয়ে একটা কলপার তৈরি হয়েছে। পূর্ণা নারিকেল গাছের সামনে এসে থমকে দাঁড়ালো। কলপারে এক সুদর্শন যুবক পিঁড়িতে বসে গোসল করছে, পরনে লুঙ্গি। রানী গামছা নিয়ে দাঁড়িয়ে আছে, কি যেন বলছে। পূর্ণা ব্যাগ রেখে হাঁ করে সেই যুবককে পরখ করে। সুঠাম সুগঠিত শরীর, মায়াবী ফর্সা স্বাস্থ্য, উজ্জ্বল ত্বক, প্রশস্ত বুকে ঘন পশম, চওড়া পিঠ, শক্তপোক্ত দেখতে 2 হাত। ডান হাতে ছোট কলস নিয়ে মাথায় পানি ঢালছে। সেই জল চুল থেকে কপাল, কপাল থেকে ঠোঁট, ঠোঁট থেকে বুক বেয়ে গড়িয়ে পড়ছে। হঠাৎ চুল ঝাঁকে দিয়ে উঠল, জলের ছিটা ছড়িয়ে পড়ে চারিদিকে। রানী যুবকটিকে বকতে বকতে দূরে সরে দাঁড়ায়। যুবকটি আবারও মাথায় পানি ঢেলে চুল ঝাঁকায়, উদ্দেশ্য রানীকে ভিজিয়ে দেওয়া। পূর্ণা মুগ্ধ হয়ে গেল।
সে দ্রুত ব্যাগ মাটিতে রেখে দিল, ওড়না ঠিক করে চুল ছেড়ে দিল। এরপর কলপারের দিকে হেঁটে গেল। ঠোঁটে তার হাসি, চোখের দৃষ্টি দেখলে যে কারো মনে হবে পূর্ণা অপরিচিত এই যুবকটিকে চোখ দিয়ে পিষে ফেলছে। কলপারের পাশে ভেজা কাদা ছিল। পূর্ণা পা রাখতেই পিছলে পড়ে যায়। ধপাস শব্দ শুনে যুবকটি লাফিয়ে উঠে ভরাট কণ্ঠে চিৎকার করে উঠল। বোয়াল মাছ, বোয়াল মাছ। ঘটনাটি পদ্মজার চোখে পড়তেই ছুটে আসে। রানী আকস্মিক ঘটনায় হতভম্ব। সে পূর্ণাকে তুলতে দৌড়ে আসতে গিয়ে শাড়ির সাথে পা প্যাচ লাগিয়ে পূর্ণার চেয়ে ঠিক এক হাত দূরে ধপাস করে পড়ল। এ যেন ধপাস করে পড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। যুবকটি হাসবে নাকি সাহায্য করবে বুঝে উঠতে পারছে না। সেকেন্ড দুয়েক ভেবে মনস্থির করলো হাসা ঠিক হবে না, সাহায্য করা উচিত। কলপার থেকে এক পা নামাতেই পদ্মজা চলে আসে, পূর্ণাকে তোলার চেষ্টা করে। যুবকটি রানীকে সাহায্য করে ওঠার জন্য। পদ্মজা উদ্বিগ্ন হয়ে পূর্ণাকে প্রশ্ন করলো, খুব ব্যথা পেয়েছিস? পূর্ণার মুখ ঢেকে আছে রেশমি ঘন চুলে, আর চোখে একবার যুবকটিকে দেখলো। এরপর মিনমিনিয়ে বলল, না চা। ফরিনা ছুটে এসে বললেন, এটা কেমনে হইল? এই সেরি এমনে আইলো কেন? ও সেরি কোন হানে দুঃখ পাইছে? পূর্ণা নরম কণ্ঠে বলল, জি ব্যথা পাইনি। পাওনি মানে কি? সোজা হয়ে দাঁড়াতে পারছো না? পদ্মজা, ওকে নিয়ে যাও। কাদা মেখে কি অবস্থা? বলল আমির। রানী পদ্মজা আর আমিরকে দেখে প্রচন্ড অবাক হয়েছে। খুশিতে তার কাঁদতে ইচ্ছে হচ্ছে। আমিরের পা ছুঁয়ে সালাম করে বলল, দা ভাই তুমি আইছো? পদ্মজা, এতদিনে আমরারে মনে পড়েছে? পদ্মজা, এতদিনে আমারে মনে পড়ছে? পদ্মজা মৃদু হেসে বলল, তোমাকে সবসময় মনে পড়ে আপা। আমরা পরে অনেক গল্প করব। পূর্ণাকে নিয়ে এখন ভেতরে যাই। পদ্মজা এবং ফরিনা পূর্ণাকে ধরে ধরে অন্তর্মহলে নিয়ে গেল। পিছু পিছু রানীও গেল। যুবকটি আমিরের সামনে এসে দাঁড়ালো, হেসে বলল, আসসালামু আলাইকুম আমির ভাই, চিনতে পারতাছেন? আমির যুবকটিকে চেনার চেষ্টা করলো। এরপর বলল, মৃদুল না? জি ভাই। আমিরের হাসি প্রশস্ত হলো। মৃদুলের সাথে করমর্দন করে বলল, এই ছোটবেলায় দেখেছি, কত বড় হয়ে গেছিস, চেনাই যাচ্ছে না। আমার ঠিকই আপনারে মনে আছে। আমির মৃদুলের বাহুতে আলতো করে থাপ্পড় দিয়ে বলল। ছোটবেলা তো তুমি করে বলতি, এখন আপনি আপনি বলছিস কেন? মৃদুল এক হাতে ঘাড় মাসাজ করে হাসলো। এরপর বলল, 16-17 বছর পর দেখা হয়েছে তো। তো কি হয়েছে, তুমি বলে সম্বোধন করবি? গোসল করছিলি নাকি? জি। কাপড় পাল্টে আয়ে, অনেক আলাপ হবে। আচ্ছা ভাই। আমির নারিকেল গাছের পাশে তাদের ব্যাগ দেখতে পেল। এগিয়ে গিয়ে ব্যাগটা নিল। এরপর অন্দরমহলের দিকে গেল। বৈঠকখানায় পদ্মজা বসে আছে। পূর্ণার কোমরে পায়ে গরম সরিষার তেল মালিশ করে দিয়ে বিশ্রাম নিতে বলেছে। হুমকিও দিয়ে এসেছে, ঘর থেকে বের হলে একটা মারও মাটিতে পড়বে না। পূর্ণার মুখ দেখে মনে হয়েছে আর বের হওয়ার সাহস করবে না। বেশ জোরেই পড়েছিল, পা কোমর লাল হয়ে গেছে। এই বাড়িটা মৃত প্রায়। আগে তাও মানুষ আছে বলে মনে হতো, এখন মনেই হয় না এই বাড়িতে কেউ থাকে। নির্জীব স্তব্ধ। রান্নাঘর থেকে বেশ কিছুক্ষণ পর পর টুংটাং শব্দ আসছে। ফরিনা এবং আমিনা তাড়াহুড়ো করে রান্না করছেন। আমির বের হয়েছে, বাড়িতে মাত্রই এলো আর কিসের কাজে বেরিয়েও পড়ল। স্তব্ধতা ভেঙে একটা ছোট বাচ্চা দৌড়ে আসে পদ্মজার কাছে। বাচ্চাটার কোমরে গলায় তাবিজ, তাবিজের সাথে ঝনঝন শব্দ তোলা জাতীয় কিছু গলায় ঝোলানো। পদ্মজা বাচ্চাটিকে কোলে তুলে নিল। রানী বৈঠকখানায় এসে বাচ্চাটিকে বলল, আলো আম্মা, এদিকে আয়, তোর গায়ে ময়লা, পদ্মামের কাপড়ে লাগবো। পদ্মজা আলোর গাল টেনে বলল, কিচ্ছু হবে না, থাকুক। এরপর আলোর গালে চুমু দিল। আলোর 2 বছর। রানী মেয়ে হয়েছে শুনেছিল পদ্মজা, কিন্তু আসতে পারেনি দেখতে। এবারই প্রথম দেখা। পদ্মজা বলল, আলো ভাগ্যবতী হবে, দেখতে বাপের মতো হয়েছে। বাপের মতো হয়েছে কথাটি শুনে রানীর মুখ কালো হয়ে যায়। তার প্রথম বাচ্চা মারা যাওয়ার 1 বছরের মাথায় সমাজের নিন্দা থেকে বাঁচাতে খলিল হাওলাদার রানীর জন্য পাত্র খুঁজতে থাকলেন। কিন্তু কেউই রানীকে বিয়ে করতে চায় না। সবাই জেনে গিয়েছিল রানী অবৈধ সন্তান জন্ম দিয়েছে। এরপর বাচ্চাটা মারাও গেল।
কোনো পরিবার রানীকে ঘরের বউ করতে চাইছিল না। এদিকে বিয়ে দিতে না পেরে সমাজের তোপে আরও বেশি করে পড়তে হচ্ছিল। খলিল হাওলাদার পিতা হয়ে রানীকে ফাঁস লাগিয়ে মারতে চেয়েছিলেন। তখন মজিদ হাওলাদার মদনকে ধরে আনলেন। মদন মগার বাবা মা নেই। দুই ভাই এই বাড়িতেই ছোট থেকে আছে। এই বাড়ির সেবার কাজে নিযুক্ত। বাধ্য হয়ে মদনের সাথে বাড়ির মেয়ের বিয়ে দেওয়া হয়। মদন কামলা থেকে ঘর জামাই হয়। রানী মন থেকে মদনকে আজও মানতে পারেনি, কখনো পারবেও না। ঘৃণা হয় তার। মাঝে মাঝে আলোকেও তার সহ্য হয় না। আলোর মুখটা দেখলেই মনে হয় এই মেয়ে মদনের মেয়ে, কামলার মেয়ে। আলো পদ্মচার কোল থেকে নামতে চাইল, পদ্মচা নামিয়ে দিল। আলো দৌড়ে রান্নাঘরে যায়। রানী বলল, আম্মার জন্য পাগল এই সেরি, সারা বেলা আম্মার লগে ল্যাপটায়া থাকে। তুমি নাকি আলোকে মারধর করো শুনেছি। রানী চমকালো, প্রশ্ন করলো, কেলা কইছে? আলো একটা নিষ্পাপ পবিত্র ফুল, ওর কি দোষ? রানী চুপ করে রইল। পদ্মচা বলল, সব রাগ এটুকু বাচ্চার উপর ছাড়া ঠিক না আপা। আমার কষ্টটা বুঝবা না পদ্মজা? বুঝি, এতটা অবুঝ না আমি। আলো মদন ভাইয়ার মেয়ে এটা ঠিক, কিন্তু তোমারও তো মেয়ে। তোমার গর্ভে ছিল, তোমার রক্ত খেয়েছে 10 মাস। আমি কি আমার শরীরে ভালোবাসি না? বাসি। মাঝে মাঝে খুব রাগ হয় জানো পদ্মজা। আব্দুল ভাইয়ের কথা মনে হইলে আমার সব অসহ্য লাগে। একলা একলা কান্দি। তখন আলো কানলে আমি ওরে 1-2টা থাপ্পড় মারি। পরে আফসোস হয় কেন মারলাম সেরিডারে, ও তো আমারই অংশ। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। নিয়তির উপর কারোর হাত নেই। অতীত ভুলতে বলবো না, কিছু অতীত ভোলা যায় না, কিন্তু চাইলেই পরিস্থিতির সাথে মানিয়ে বাঁচা যায়। নিজেকে মানিয়ে নাও, আলোর প্রতি যত্নশীল হও, মানুষের মতো মানুষ করো। একটা মেয়েকে নিয়ে সমাজে বাঁচার যুদ্ধের মতো, গোড়া থেকে খেয়াল দাও। তোমার কথা শুনলে বাঁচার শক্তি পাই পদ্মজা। এই যে এইটা হইছে পদ্মজা, তোর ভাবি। না না, কোনো দরকার নেই, বসুন আপনি। আপনার কথা শুনছি, আজ দেখার সৌভাগ্য হলো। আমির পদ্মচাকে বলল, ওর নাম মৃদুল, রানীর মামাতো ভাই। ছোটবেলা আমাদের বাড়িতে কয়দিন পর পর আসতো। যখন 8-9 বছর তখন দূরে চলে যায়, আর দেখা হয়নি। চাইলেই দেখা হতো, কেউ চাইনি তাই দেখাও হয়নি। কোথায় থাকেন? জানতে চাইল পদ্মচা। জি ভাবি, রামপুরা। রামপুরার কথা পদ্মচা শুনেছে। তাদের জেলার শহর এলাকার নাম রামপুরা। সবাই চিনে এই এলাকা। ছেলেটার চেহারা উজ্জ্বল, চকচকে, হাসি খুশি। আলাপে আলাপে জানতে পারলো মৃদুল পদ্মচার চেয়ে 2 বছরের বড়। ম্যাট্রিক ফেল করার পর আর পড়েনি। মিয়া বংশের ছেলে, কথাবার্তায় শুদ্ধ অশুদ্ধ দুইরূপই আছে, আর ভীষণ রসিক মানুষও বটে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর পদ্মচা দোতলায় গেল। সাথে আমির রয়েছে। নূরজাহান বেশ কয়েক মাস ধরে অসুস্থ। শরীরের জায়গায় জায়গায় ঘা, চামড়া থেকে দুর্গন্ধ বের হয়। সারাক্ষণ যন্ত্রণায় আর্তনাদ করেন। নূরজাহানের ঘরে ঢুকতেই নাকে দুর্গন্ধ লাগে। পদ্মচা নাকে রুমাল চেপে ধরে। নূরজাহান বিছানার উপর শুয়ে আছেন। সময়ের ব্যবধানে একেবারে নেতিয়ে গিয়েছেন। বয়সটা যেন কয়েক গুণ বেড়ে গেছে। হাড়টি ভেসে আছে। লজ্জাস্থান ছাড়া পুরো শরীর উন্মুক্ত। একপাশে লতিফা দাঁড়িয়ে আছে। নূরজাহানের মাথার কাছে একজন কবিরাজ বসে রয়েছেন। একটা কৌটো থেকে সবুজ দেখতে তরল কিছু নূরজাহানের ক্ষত স্থানগুলোতে লাগাচ্ছেন। পদ্মচা নূরজাহানের বাম পাশে গিয়ে দাঁড়ালো। নাক থেকে রুমাল সরিয়ে দুর্গন্ধের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। ডাকলো, দাদু, দাদু শুনছেন? খুব নূরজাহান ধীরে ধীরে চোখ খোলেন। পদ্মচা প্রশ্ন করলো, কষ্ট হয়? কোথায় কোথায় বেশি যন্ত্রণা হয়? নূরজাহান শুধু তাকিয়ে রইলেন। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পদ্মচার বুকটা হাহাকার করে উঠল। বয়স্ক একজন বৃদ্ধা কত কষ্ট করছে। লতিফা বলল, দাদু কথা কইতে পারে না, খালি কান্দে। নূরজাহানের অসহায় চাহনি দেখে পদ্মচার চোখ দুটি ছলছল করে উঠল। সে নূরজাহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর নাম স্মরণ করেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরুন। তারপর লতিফাকে বলল,
ভালো করে খেয়াল রেখো ওনার। আমির বেশ অনেকক্ষণ নূরজাহানের সাথে কথা বলল। নূরজাহান জবাব দেন না, শুধু উ আ শব্দ করেন। আমিরের দুই চোখ বেয়ে জল পড়ে। পদ্মজার ভালো লাগে না দেখতে। সে আমিরকে বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে আসে। বারান্দা পেরোনোর সাথে রুম্পার ঘরের দরজা খোলা দেখলো পদ্মজা। যাওয়ার সময় তো বন্ধই ছিল। পদ্মজা ঘরের ভেতর উকি দেয়, দেখলো কেউ নেই, পালঙ্কও নেই। সে আমিরকে প্রশ্ন করলো, রুম্পা ভাবি কোথায়? আমিরও এসে উকি দিল, খালি ঘর। সে অবাক স্বরে বলল, জানি না তো। পদ্মজা চিন্তায় পড়ে গেল। হেমলতা মারা যাওয়ার পর গ্রামে আর থাকেনি, শহরে ফিরে যায়। 1 মাসের মাথায় জানতে পারল সে গর্ভবতী। গর্ভাবস্থায় প্রথম 5 মাস খুব খারাপ যায়। প্রতি রাতে হেমলতাকে স্বপ্নে দেখত। 6 মাসের শুরুতে ফরিনা নিয়ে আসলো গ্রামে। এই সময় পদ্মজার একজন মানুষ দরকার, কাছের মানুষদের দরকার। তাই আমিরও নিষেধ করেনি। তাদের মধ্যে আবার মারা গেলেন মোর্শেদ। পদ্মজা আরও ভেঙে পড়ে। কাছের মানুষদের সহযোগিতায় বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে, সফলও হয়। তখন পদ্মজা অনেকবার চেষ্টা করেছে রুম্পার সাথে দেখা করার। মদন আর নূরজাহানের নজরের বাইরে গিয়ে কিছুতেই সম্ভব হয়নি। এরপর কোল আলো করে এলো ফুটফুটে কন্যা। পদ্মজা তারপরও চেষ্টা চালিয়ে গেল। রুম্পাকে নজরবন্দি করে রাখাটা খটকা বাড়িয়ে দেয়। একদিন সুযোগ আসে। সেদিন রাতে নূরজাহান, মদন, আমির, রিদওয়ান, আলমগীর সবাই যাত্রাপালা দেখতে যায়। বাড়িতে বাকিরা থাকে। 2 তলায় শুধু পদ্মজা আর তার মেয়ে পারিজা আর ফরিনা ছিল। ফরিনার দায়িত্বে পারিজাকে রেখে রুম্পার ঘরে যায় পদ্মজা। রুম্পা তখন প্রস্তাব পায়খানার উপর অচেতন হয়ে পড়েছিল। পদ্মজা নাকে আঁচল চেপে ধরে সব পরিষ্কার করে, রুম্পার জ্ঞান ফেরায়। জানতে পারে 3 দিন ধরে রুম্পাকে খাবার দেওয়া হচ্ছে না। পদ্মজা খাবার নিয়ে আসে, রুম্পাকে খাইয়ে দেয়। কথা বলার সুযোগ হওয়ার আগেই ফরিনার চিৎকার ভেসে আসে। ফরিনার কাছে পারিজা আছে। পদ্মজার বুক ধক করে ওঠে, ছুটে বেরিয়ে আসে। ঘরে এসে দেখে ফরিনা নেই। ফরিনার আর্তনাদ ভেসে আসছে কানে। পদ্মজা সেই আর্তনাদের সাথে দুমড়ে মুচড়ে যাচ্ছে। তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে উল্টিয়ে পড়ে, তবুও ছুটে যায়। ফরিনার কান্নার চিৎকার অনুসরণ করে অন্দরমহলের বাইরে বেরিয়ে আসে। চাঁদের আলোয় ভেসে ওঠে তার 3 মাসের কন্যার রক্তাক্ত দেহ। ফুটফুটে কন্যা, ছোট্ট ছোট্ট হাত পাগুলো নিথর হয়ে পড়ে আছে। সময় থেমে যায়। মনে হয় নিশুতি রাতের প্রেতাত্মারা একসঙ্গে একই স্বরে চিৎকার করে কাঁদছে। পদ্মজার মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। কোন পাষাণ মানব সন্তান 3 মাসের বাচ্চার গলায় ছুরি চালিয়েছে? তার কি হৃদয় নেই? পদ্মজা মেয়ের নাম ধরে ডেকে চিৎকার দিয়ে সেখানেই লুটিয়ে পড়ে। পুলিশ আসে, তদন্ত হয়। ফরিনা দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তিনি হাত বাড়িয়ে দেখেন পারিজা নেই। দ্রুত উঠে বসেন। পদ্মজা নিয়ে গেল নাকি খুঁজতে থাকেন। বারান্দা থেকে বাইরে চোখ পড়তেই দেখলেন একজন মোটা কালো লম্বা চুলের লোক দৌড়ে পালাচ্ছে। খালি জায়গায় কাঁথায় মোড়ানো কিছু একটা পড়ে আছে। ফরিনা ছুটে বাইরে আসেন। নাতনির রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করেন। পুলিশ কোনো কিনারা খুঁজে পায়নি। এর পরের দিনগুলো বিষাক্ত হয়ে ওঠে। পদ্মজা মাঝরাতে চিৎকার করে কেঁদে উঠত। খাওয়া দাওয়া একদমই করতো না। মাঝরাতে মেয়ের কবরে ছুটে যেত। আমির পদ্মজাকে নিয়ে হাওলাদার বাড়ি থেকে দূরে সরে আসে। প্রায় 1 বছর পদ্মজা মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এরপর বুকে ব্যথা নিয়েই স্বাভাবিক জীবনে ফিরে আসে। মনে মনে প্রতিজ্ঞা করে একদিন ফিরবে অনন্তপুর। সেই নিষ্ঠুর খুনিকে শাস্তি দিবেই। জানতে চাইবে কিসের দোষে তার 3 মাসের কন্যা বলি হলো। কেউ জানুক আর নাই বা জানুক, পদ্মজা জানে হাওলাদার বাড়িতে আসার প্রধান উদ্দেশ্য পারিজার খুনিকে বের করা। সে শতভাগ নিশ্চিত এই বাড়ির কেউ না কেউ জড়িত এই খুনের সাথে। শুধু বের করার পালা। পুরনো কথা মনে পড়ে পদ্মজা চোখ বেয়ে জল গড়াতে থাকলো। আমির জল মুছে দিল। এরপর বলল, বোধহয় 3 তলায় রাখা হয়েছে। পদ্মজা 3 তলার সিঁড়ির দিকে তাকালো। শুনেছি 3 তলার কাজ নাকি সম্পূর্ণ হয়েছে। অনেকগুলো ঘর হয়েছে। সে আর কথা বাড়ালো না। এখন গোসল করা উচিত। আজান পড়বে। আজ রাত থেকে এসে নিশাচর হবে। 1 মুহূর্ত নষ্ট না করে সব রহস্যের জাল কাটতে হবে। এটাই তার নিজের সাথে নিজের প্রতিজ্ঞা। আমির ডাকলো। কি হলো, কি ভাবো? পদ্মজা আমিরের দিকে একবার তাকালো। এরপর চোখ সরিয়ে নিয়ে বলল, কিছু না, ঘরে চলুন।
এতদিনের জন্য আসছি গ্রামে, চাকরিটা থাকবে তো? থাকবে না কেন? রফিক কতটা সম্মান করে আমাকে দেখনি? আর তোমার যোগ্যতার কি কমতি আছে? যেখানে ইচ্ছে সেখানেই চাকরি হবে। পদ্মজা থমকে দাঁড়ালো, আমিরের দিকে তাকিয়ে হেসে বলল, আপনি যেখানে ইচ্ছে সেখানে চাকরি করতে দিবেন? আমির হেসে ফেলল, বলল, তা অবশ্য দেব না। পরন্ত বিকেলের শীতল বাতাসে শরীর কাটা দিচ্ছে। পদ্মজা শাল গায়ে জড়িয়ে নেয়, নিচতলায় এসে ফরিনার ঘরে যায়। ফরিনা কাঁথা সেলাই করছিলেন। পদ্মজাকে দেখে 2 পা ভাঁজ করে বসলেন, বললেন, তুমি আইছো? পদ্মজা ঘরে ঢুকতে ঢুকতে বলল, জি আম্মা। কাঁথা সেলাই করছিলেন নাকি? আমি সাহায্য করি? না না, তুমি এইসব পারবা না, সুই লাগবে হাতে। কিছু হবে না আম্মা, প্রতিদিনই সেলাই করা হয়। ফরিনা অবাক হয়ে জানতে চাইলেন। তুমি কাঁথা সেলাও? পদ্মজা হেসে বলল, ওই একটু। ক্যারে, আমরা থাকতে তুমি সেলাও ক্যারে? তোমার সৎ আম্মা তো নকশি কাঁথা সেলায়, হে থাকতে তোমার সেলাই করা লাগে ক্যারে? পদ্মজা ফরিনার হাত থেকে সুই টেনে নিয়ে বলল, আব্বা মারা যাওয়ার পর 2 বছর আমি কেমন অবস্থায় ছিলাম জানেনই তো। সে অবস্থায় আমার পক্ষে আমার পরিবারের জন্য কিছু করা সম্ভব ছিল না। তখন উনি বাসন্তী পর হয়েও, সৎ মা হয়েও নিজের ঘাড়ে সব দায়িত্ব তুলে নিলেন। কিন্তু উনি যতটুকু করতেন ততটুকুতে পরিবার চলতে গিয়ে হিমশিম খেত। তাই আমিও চেষ্টা করেছি একটু যদি নকশি কাঁথার পরিমাণটা বাড়ানো যায়। পদ্মজার ফুলের পাপড়ির মতো ফোলা ফোলা 2টি ঠোঁটে অল্প হাসি। সেই হাসিতে পরমা সুন্দরীর মুখমণ্ডল অল্প আভায় আলোকিত। ফরিনা অবাক হয়ে সেই হাসি দেখেন। মন দিয়ে কাঁথায় ফুল তুলছে পদ্মজা। দাঁত দিয়ে সুতা কেটে ফরিনার দিকে তাকালো সে। পদ্মজার নিখুঁত চোখ নাক, ফরিনা তাকিয়েই আছেন। পদ্মজা ডাকলো, আম্মা। ফরিনার সম্বিত ফিরল। তিনি প্রশ্ন করলেন, তুমি নাকি শহরে কাম করো? পদ্মজা হাসলো, বলল, করা হয়। প্রেমা প্রান্ত দুইজনেই পড়াশোনা করে। পড়ালেখার কত খরচ, আর পূর্ণা তো পড়ালেখার চেয়ে বেশি খরচ করে ফেলে শাড়ি অলংকার কিনতে গিয়ে। আম্মা নেই, বাধা দিতে কষ্ট হয়। আর উনি নিজের সব সঞ্চয় উজাড় করে দেন আমার 3 ভাই বোনকে। টাকা তো থাকে না, তাই চাকরি নিতে হলো। 2 বোনের বিয়ে দিতে হবে না? আমার তো ফরজ কাজ বাকি, তার জন্য টাকা জমাতে হচ্ছে। আর ওনার নকশি কাঁথার টাকার সাথে বেতনের কিছুটা অংশ মিলিয়ে পাঠিয়ে দিই। বেশ ভালোই চলছে। উনি আছেন বলেই আমার মাথার উপরের চাপটা কমেছে। বাসন্তী অনেক বালা, আমি হের চেয়ে 4 বছরের বড়, মেলা সম্মান করে আমারে। আচ্ছা, আমি তোমারে বাইরে কাম করতে দিছি? এই প্রশ্নে পদ্মজা কপাল চাপড়ে বলল, আর বলবেন না আম্মা, কি যে যুদ্ধ করতে হয়েছে। শেষমেশ রাজি হয়েছেন। কিন্তু ওনার অফিসে নাকি চাকরি করতে হবে। ওনার অফিসে চাকরি নিলে উনি আমাকে কোনো কাজ করতে দিতেন, টাকা ঠিকই মাস শেষে দিতেন। ঘুরে ফিরে স্বামীর টাকায় বাপের বাড়ি খায় কথাটা আত্মসম্মানের সাথে লেগে যেত। এই নিয়ে 3 দিন আমাদের ঝগড়া ছিল, আলাদা থেকেছি, কেউ কারোর সাথে কথা বলিনি। এরপর কি হলো? কাম করতে দিছি কেমনে? এরপর 3 দিন পর এসে বলল চাকরি পেয়েছে একটা, 6 ঘন্টা কাজ, হিসাব রক্ষকের পদ, ভালো বেতন। জানেন আম্মা, আমি ভীষণ অবাক হয়েছি। এত কম সময়ে চাকরি, আবার বেতনও তুলনায় বেশি। এরপর জানতে পারি ওনার পরিচিত একজনের অফিসে চাকরির বন্দোবস্ত উনিই করেছেন। উনি চান না আমি বেশি সময় বাইরে থাকি। আবার জেদ ধরেও বসেছিলাম। এইভাবেই সব ঠিক হয় ইনশাল্লাহ আম্মা। পূর্ণার বিয়েটা ধুমধামেই হয়ে যাবে। প্রেমার তো দেরি আছে, অনেক পড়বেও। ফরিনা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন, এরপর বললেন, আল্লাহ 1000 বছর বাঁচাইয়া রাখুক। আম্মা, রুম্পা ভাবে কি 3 তলায়? আজ দেখতে যাব ভাবছি। চাবি কার কাছে? ফরিনা মুখ গুমট করে বললেন, এই ঘরে যাওনের দরকার নাই, রিদওয়ান চাবি দিবে না। ওরা আর আমাদের দাম দেয় না, যেমন ইচ্ছা চলে। দিবে না মানে কি? আপনি গুরুজন, আপনাকে দিতে বাধ্য। চাইছিলাম একবার, যা ইচ্ছা কইয়া দিছে।
ফরিনার মুখে আধার নেমে আসে। তিনি নির্বিকার ভঙ্গিতে আবার বললেন, চাবি চাওনের লজ্ঞা রেদওয়ান হের আমার রেও মারছে। পদ্মজার চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে কি মায়ের গায়ে হাত তুলছে? ফরিনা কাঁথা সেলাই করতে করতে বললেন, নিজের মা আর কই থাকা। এই স্যারের মাথা খারাপ, অমানুষ। বাড়ির অন্যরা কিছু বলেনি? অন্যরা কারা? বা চাচা, বড় ভাই কেউ কিচ্ছু বলেনি? বাকিদের কথা জানি না। তোমার শ্বশুর তো নিজেই শুকনের বাচ্চা। পদ্মজা চমকে তাকালো। ফরিনাও চকিতে চোখ তুলে তাকান। তিনি মুখ ফসকে বলে ফেলেছেন। দুজন দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। পদ্মজা প্রশ্ন করার আগে ফরিনা বললেন, পূর্ণায় গাছে উঠছে। সকালে সকালে আচার খাইলো, বিকালে আইতেই গাছে উঠটা গেছে। সেরিডারে কয়ডা মাইর দিও। পদ্মজা স্পষ্ট বুঝতে পেরেছে তার শাশুড়ি আগের কথাটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। সে আগ বাড়িয়ে কথা বলতে পারল না। মৃদু কণ্ঠে বলল, আমি আসি আম্মা। যাও। পদ্মজা দরজা অব্দি এসে ফিরে তাকালো। ফরিনা দ্রুত চোখ সরিয়ে নিলেন। পদ্মজা ঘর ছাড়তেই তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। পদ্মজা উদাসীন হয়ে হাঁটছে। ফরিনা কেন নিজের স্বামীকে শকুনের বাচ্চা বললেন? পদ্মজা দ্রুত নিজেকে সামলে নিল। এখন এসব ভাবা যাবে না। রিদওয়ানের কাছ থেকে চাবি নিতে হবে। সে দ্রুত পায়ে হেঁটে রিদওয়ানের ঘরের সামনে আসে। দরজায় শব্দ করতেই ওপাশ থেকে রিদওয়ানের কণ্ঠ ভেসে আসে। কে? পদ্মজা জবাব না দিয়ে আরো জোরে শব্দ করলো। রিদওয়ান কপাল কুঁচকে দরজা খুলল। পদ্মজাকে দেখে কপালের ভাঁজ মিলিয়ে যায়। ঠোঁটে হাসি ফুটে ওঠে। মোটা হয়েছে আগের চেয়ে। গাল ভর্তি ঘন দাড়ি, এক দুটো চুল পেকেছে। সে খুশিতে গদগদ হয়ে বলল, আরে বাপরে, পদ্মজা আমার দুয়ারে এসেছে। পদ্মজা সোজাসুজি বলল, রূপা ভাবির ঘরের চাবিটা দিন। রিদওয়ান দরজা ছেড়ে দাঁড়ালো। বলল, এতদিন পর এসেছো আবার আমার ঘরের সামনে। ভেতরে আসো, বসো, এরপর কথা বলি। আমি আপনার সাথে কথা বলতে আসিনি, দয়া করে চাবিটা দিন। চাবি তো দিব না। কি সমস্যা, চাবি দিন। রিদওয়ান পদ্মজার কাঁধে হাত রেখে বলল। আরে ঘরে আসো তো আগে। পদ্মজা এক ঝটকায় রিদওয়ানের হাত সরিয়ে দিল। চোখ গরম করে তাকিয়ে বলল, চাবি দিন। চোখ দিয়েই তো আগুন জ্বলছে, কিন্তু আমি তো ভয় পাচ্ছি না। চাবি আমি দিব না। দেবেন না? রিদওয়ান আড়ামোড়া ভেঙে আয়েশি ভঙ্গিতে বলল। না। পদ্মজা আর কথা বাড়ালো না। চলে গেল। রিদওয়ান পিছু রেখেছে। সে শোনেনি। মগাকে দিয়ে পাথর নিয়ে 3 তলায় আসে। মদন একটা ঘরের সামনে চেয়ার নিয়ে বসেছিল। পদ্মজা বুঝতে পারে তাহলে এই ঘরেই রূপা আছে। সে দরজার সামনে এসে দাঁড়াতে পদ্মজা নির্বিকার ভঙ্গিতে বলল, তালা ভাঙবো। মগা, তালা ভাঙ। উনি আমাকে চাবি দেননি, তাই আমি তালা ভাঙবো। আপনি সরে দাঁড়ান। পদ্মজা কথাটা বেশ জোরেই বলল। মদন হাওলাদার বাড়ির বউয়ের সামনে আর দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে না। সে দৌড়ে নিচে যায়। বাড়ির সবাইকে গিয়ে বলে পদ্মজা তালা ভাঙছে। খলিল, আলমগীর, আমির, রিদওয়ান, ফরিনা, আমিনা ছুটে আসেন। ততক্ষণে পদ্মজা তালা ভেঙে ফেলেছে। আমির হন্তদন্ত হয়ে এসেই প্রশ্ন করলো, তালা ভাঙলে কেন? আপনার ভাই আমাকে চাবি দেননি। আমার রুম্পা ভাবির সাথে দেখা করার ইচ্ছে হচ্ছিল, তাই ভেঙেছি। এইটা অসভ্যতা। তোমারে ভালো ভাবছিলাম। ছেড়ি মানুষের এত তেজ, অবাধ্যতা ভালা না। পদ্মজা এক নজর খলিলকে দেখলো। এরপর রুম্পার ঘরে ঢুকলো। রুম্পা ঘরের মাঝে মেঝেতে উপর হয়ে পড়ে আছে। লম্বা চুল এখন ঘাড় অবধি। কে কেটে দিয়েছে? যেন চুল না, ময়লা ঝাড়ু। পদ্মজা দৌড়ে রুম্পার পাশে এসে বসে। রুম্পার শাড়ি ঠিক করে দিয়ে ডাকলো, ভাবি শুনছো ভাবি? রুম্পার সাড়া নেই। গলায় হাতে পায়ে মারের দাগ। ফরিনা দেখে চমকে যান। রুম্পার এক হাত চেপে ধরে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, কেলায় মারছে বউডারে? আল্লাহ গো, কেমনে মারছে? রক্ত শুকাইয়া পাথর হইয়া গেছে। এর লাইগা
আমার রূপার কাছ থেকে আইতে দাও না তোমরা। বউটা তোমারে কি করছে? পাগল মানুষ। ফরিনা বাড়ির পুরুষদের দিকে চেয়ে কেঁদে ফেললেন। কেঁদে বললেন, আমিনা দূরেই দাঁড়িয়ে আছেন। তিনি বরাবরই অন্যরকম মানুষ, অহংকারী, হিংসুক, অন্যদের ভালো দেখতে পারেন না। রানীর জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাওয়ার পর আরো বেশি খামখেয়ালি হয়ে উঠেছেন। পদ্মজা আমিরের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? অন্যরা পাশান, আপনি তো পাশান না। ভাবিকে বিছানায় তুলে দিন। পদ্মজার কথায় আমির রুম্পাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। আমির ফরিনা ছাড়া বাকি সবাই বিরক্তিতে কপাল ভাঁজ করে চলে যায়। তারা অসন্তুষ্ট খলিল যাওয়ার আগে বিড়বিড় করে পদ্মজাকে যাওয়ার আমির ফরিনা ছাড়া বাকি সবাই বিরক্তিতে কপাল ভাঁজ করে চলে যায়। তারা অসন্তুষ্ট। খলিল যাওয়ার আগে বিড়বিড় করে পদ্মজাকে অনেক কিছু বললেন। পদ্মজা সেসব কানে নেয়নি। সে শুধু অবাক হয়, মানুষগুলোর প্রতি ঘৃণা হয়। সে রুম্পার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। আমিরকে বলে কবিরাজ নিয়ে আসতে। আমির চলে যায়। ফরিনার কাছ থেকে পদ্মজা জানতে পারলো তিনি 2 বছর পর রুম্পাকে দেখছেন। কি অবাক কাণ্ড! কখন চুল কাটা হয়েছে জানেন না। পদ্মজা জানতে চাইল, কেন এত ভয় পান বাড়ির পুরুষদের? একটু শক্ত করে কথা বলে ভাবিকে দেখতে আসতে পারলেন না? ভাবির মা বাপের বাড়ি কোথায়? ওনার নামের খোঁজ নেন না? রুম্পার মা বাপ নাই, ভাই আছে 2টা। ভাইগুলা আগেই খোঁজ নিত না। পাগল ওনার পর থাইকা নামও নেয় না। মানুষ এত স্বার্থপর কি করে হয় আম্মা? ফরিনা রুম্পার শাড়ির ময়লা ছেড়ে দেন, ঘরদোর পরিষ্কার করেন। রুম্পার জ্ঞান ফেরে, কিন্তু কথা বলার শক্তিটুকু নেই। সে ড্যাব ড্যাব করে পদ্মজার দিকে তাকিয়ে থাকে, যেন পদ্মজার জন্যে অপেক্ষায় ছিল, পদ্মজার জন্যেই বেঁচে আছে। কিছু বলার চেষ্টা করে কিন্তু পারে না। কতদিন ধরে তাকে পানি ছাড়া কিছু দেওয়া হচ্ছে না। ক্ষুধার চোটে বালি খেয়েছে। ঘরের এক কোণে বাড়ির বস্তা রাখা। পেট খারাপ হয়ে পুরো ঘর নষ্ট করেছে। বমি করতে করতে ক্লান্ত হয়ে গতকাল থেকে সে অজ্ঞান। তবুও কেউ এসে দেখেনি। পদ্মজার চোখের জল আপনা আপনি পড়ছে। রুম্পার কষ্ট তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। সে মনে মনে শপথ করে রুম্পাকে নিয়ে যাবে শহরে। ফরিনাও পদ্মজা মিলে রুম্পাকে গোসল করালো। এরপর নতুন শাড়ি পরিয়ে গরম গরম ভাত খাওয়ালো। চুলে তেল দিয়ে দিল। খাওয়া শেষে রুম্পা বিছানায় নেতিয়ে পড়ে। শরীরের শক্তিটুকু আসতে সময় লাগবে, একটু ঘুমালেই হয়তো। পদ্মজা রুম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুমাও ভাবি। রুম্পার দুর্বল দুটি হাত পদ্মজার হাত শক্ত করে ধরতে চাইছে। পদ্মজা টের পেল। সে রুম্পার 2 হাত শক্ত করে ধরে বলল, তোমাকে ছেড়ে যাব না, থাকবো আমি। রুম্পার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পদ্মজা মুছে দিল। ফরিনাকে বলল, আম্মা, আমি আমার ঘর থেকে আমার কোরআন শরীফ আর জায়নামাজ নিয়ে আসি, আর ওনাকে বলে আসি আপাতত আমি রুম্পা ভাবির সাথে থাকবো। যাও তুমি, আমি এখানেই আছি। পদ্মজা বেরিয়ে গেল। বারান্দা পেরোবার সময় আলোক ঘরের সামনের উঠোনে চোখে পড়ল, সেখানে পূর্ণা রানী বাচ্চাদের নিয়ে গোল্লাছুট খেলছে। পূর্ণার পরনের শাড়ি। মেয়েটা এত দস্যি হলো কি করে? সে চোখ সরিয়ে নিজের ঘরের দিকে গেল। সন্ধ্যার আজান পড়ার বেশি দেরি নেই। রানী এক দলের নেতা, পূর্ণা অন্য দলের। 2 দলের নাম শাপলা আর গোলাপ। প্রতি দলে 6 জন করে। বাচ্চাগুলোর বয়স 9 থেকে 10 এরকম। আলোক ঘরের বারান্দায় চেয়ারে বসে আছে। মৃদুল আলোক ঘর থেকে বেরিয়ে বলল, এই বাচ্চারা, আমিও খেলতাম। রানী বলল, না না, তোরে নিতাম না। পূর্ণা মৃদুলকে দেখেই অন্যদিকে চাইল। তার ভীষণ লজ্জা করছে মৃদুলের সামনে পড়তে। মৃদুল আরেকটু এগিয়ে এসে বলল, ডরাইতাছোস? ডরাইনি কথা। এই মৃদুলের সাথে কেউ পারে না, আর তুই তো মোটকি, কেমনে পারবি? আমি তো 4 মাসের বড়, সম্মান দিয়ে কথা কর। মাঝখান থেকে সর, খেলতে দে। ধুর, তোর ছেড়ির এখন খেলার সময়, আর তুই খেলতাছস? সর। এই বোয়াল মাছ, তোমার দলের একটারে বাদ দিয়া আমারে ল। এই মোটকিরে 100টা গোল্লা না দিলে আমি বাপের বেটা না। পূর্ণা হা করে তাকায়। তাকে বোয়াল মাছ ডাকা হচ্ছে। এজন্য তার দিকে তাকিয়ে বাচ্চারাও হাসছে। দেখতে চকচকে সুন্দর হয়ে গেছে বলে কি যা ইচ্ছে ডাকার অধিকার বাকিনি পূর্ণা দিয়ে দিবে? কখনো না। সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল,
আমাকে আপনার কোন দিক দিয়ে বোয়াল মাছ মনে হচ্ছে? পূর্ণাকে কথা বলতে দেখে মৃদুল হাসলো, রসিকতা করে বলল। আরে কালি, বিআইন দেখি কথা কইতেও পারে। পূর্ণা আহত হলো, এক হাতে নিজের গাল ছুঁয়ে ভাবলো সে কি কালি টাকার মতো কালো? বাঘিনী রূপটা মুহূর্তেই নিভে গেল, তার চোখ দুটি ছলছল করে ওঠে। যাকে পছন্দ করলো সেই কালি বলছে? পূর্ণা থম মেরে দাঁড়িয়ে রইল। রানী বলল, মৃদুল্লে সর কইতাছি খেলতে দে। আমিও খেললাম। এই আন্ডা তুই বাঘ, তোর বদলে আমি বেআইনের দলের হয়ে খেললাম। মৃদুলের এক কথায় ন্যাড়া মাথার ছেলেটি সরে দাঁড়ায়। মৃদুল খেলার নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো, এরপর পূর্ণাকে বলল, কালি বেআইন, তুমি আগে যাইবা নাকি আমি আগে যামু? পূর্ণা মিনমিনিয়ে বলল, আমি খেলবো না। রানী দূর থেকে বলল, দেখছুস মৃদুল্লা, তুই খেলার মাঝখানে ঢুকছুস বইলা পূর্ণা খেলতো না। সবসময় কেন খেলা নষ্ট করে দেশ তুই? মৃদুল সেসব কথার প্রক্ষেপও করল না, সে রসিকতার সুরেই বলল, আরে বেআইনের শক্তি ফুরাইয়া গেছি, আর খেলতে পারবো না। এই আন্ডা তুই আয়, বেআইন খেলবো না, তুই আইজ হারবি রে আপা। রানী আত্মবিশ্বাসের সাথে বলল, আমার দলই জিতবো। আরে আগে চাপা মারিস না, আমার মতো দেখায়া দে। এই পেটওয়ালা তুই আগে যা। পূর্ণা ব্যথিত মন নিয়ে আলোক ঘর পেরিয়ে অন্তর্মহলের পথে পা রাখে। সে কালো সে জানে, কিন্তু কেউ কালি বললে তার খুব খারাপ লাগে। আল্লাহ কেন তাকে সৌন্দর্য দিলেন না? একটু ফর্সা করে দিলে কি হতো? তার আপার মতো কালো রঙে সবাই সৌন্দর্য কেন খুঁজে পায় না? পূর্ণা দুই হাত দিয়ে দুই চোখের জল মোছে, অভিমানী মন থেমে থেমে কাঁদছে। এই শাড়ি তো মৃদুলের দৃষ্টি আকর্ষণের জন্যেই পড়েছিল সে। দরকার নেই এই চকচকে পুরুষ। কেউ তাকে কালি বললে সে ভীষণ রাগ করে, ভীষণ।